আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। প্রথম 1 নম্বর প্রশ্ন, আপনারা একটু চাইলে উত্তর করতে পারেন। প্রথম প্রশ্নটা হলো সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? এখন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমান সময়ের জন্য। প্রশ্নটা এসেছিল 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? একটু কাইন্ডলি আপনারা উত্তর করতে পারেন। দেখি কারা সঠিক উত্তর দিচ্ছেন। 25 ঘ এনামুল হোসেন, নাইম আক্তার পিনক, ভেরি গুড। এরপরে কে উত্তর করেছেন? ওকে, তো প্রত্যেকেই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন, 2-1 ভুল উত্তর দিয়েছেন। আশা করি এই অংশটা আপনারা খুবই ভালোই পারবেন। বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো অনুচ্ছেদ আছে, যেই অনুচ্ছেদগুলো থেকে বিগত 10ম বিসিএস থেকে এখন পর্যন্ত, অর্থাৎ 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত বারবার প্রশ্ন এসেছে। সেরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো এখন আসেন, বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় কোন অনুচ্ছেদের আলোকে? উত্তর হলো সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে বাংলাদেশের বৈদেশিক নীতিটা কি? বাংলাদেশের বৈদেশিক নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এটা একটু জেনে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। বাংলাদেশের বৈদেশিক নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান। ফ্রেন্ডশিপ টু অল, এটাকে বলা হয় বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা বা বাংলাদেশের মূল পররাষ্ট্রনীতি। বাংলাদেশের মূল পররাষ্ট্রনীতি এটাকে বলা হয় ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান। ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান। ম্যালিস টু নান অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়। এটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি? উত্তর হলো ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান। ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা হলো বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা। ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান, এটা হলো বাংলাদেশের বৈদেশিক নীতি বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা। এছাড়াও এখান থেকে আর যে একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তি করতে পারে। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তি করতে পারে কোন অনুচ্ছেদ অনুযায়ী? উত্তর অনুচ্ছেদ নাম্বার 145। এই অনুচ্ছেদের মধ্যে বৈদেশিক চুক্তি সম্পর্কে বলা আছে। যেহেতু এখন আলোচনায় চলে আসছে যে বৈদেশিক চুক্তি যেগুলো করা হয়েছিল, এই চুক্তিগুলো ভালো ছিল না বা খারাপ ছিল বা দেশের জন্য উপকারী ছিল না, এরকম আলোচনা যেহেতু চলছে, তাই এই প্রশ্নটা এখন আসতে পারে এখান থেকে যে বাংলাদেশের সরকার যে বৈদেশিক চুক্তিগুলো করে থাকে, সেই বৈদেশিক চুক্তি সম্পর্কে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তর বাংলাদেশের সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে বৈদেশিক চুক্তি সম্পর্কে বলা আছে এবং এখানে বলা আছে যে কোনো বৈদেশিক চুক্তি সরকার করবে সেটা জনগণের সামনে প্রকাশ করবে, আর যদি গোপনীয় কোনো চুক্তি করে থাকে তাহলেও অবশ্যই সেটা তাকে জাতীয় সংসদের সামনে এই চুক্তিগুলো উত্থাপন করতে হবে। জাতীয় সংসদের সামনে এই চুক্তিগুলো উত্থাপন করতে হবে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বর্তমান সময়ের জন্য। তারপরে আসেন এই একটা প্রশ্ন, 41তম বিসিএস প্রিলিমিনারি থেকে আসা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে বীরশ্রেষ্ঠরা আছে ওনাদের নিয়ে মুক্তিযুদ্ধ অংশ থেকে প্রশ্ন তো মাস্ট আসবে। এখন মুক্তিযুদ্ধ অংশ থেকে প্রশ্ন আসলে এখান থেকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি? দেখেন, কিছু প্রশ্ন যেগুলো রাজনৈতিকভাবে কন্ট্রাডিক্টরি প্রশ্ন বা কিছু প্রশ্ন আছে যেই প্রশ্ন করলে যিনি প্রশ্ন করবেন ওনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, ওই ধরনের প্রশ্ন তো উনি করবেন না। এখন সেই প্রশ্নগুলো কোন ধরনের হতে পারে এটা আপনারা আমার থেকে ভালো বোঝেন, ওইদিকে আমি যাব না। আমি শুধু যেটা বলবো সেটা হলো
বর্তমান সময়ে যেই জিনিসগুলো একেবারে কন্ট্রাডিকশন মুক্ত সেটা হলো বীরশ্রেষ্ঠদেরকে নিয়ে, এদেরকে নিয়ে প্রশ্ন অবশ্যই করবে। এরপরে আমাদের প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার এটা নিয়ে প্রশ্ন করবে। এই ধরনের যে গুরুত্বপূর্ণ টপিক আছে মুক্তিযুদ্ধের একেবারে বিতর্ক মুক্ত, এই ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখন এইখানে আসেন, কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী মোস্তফা কামাল, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং সিপাহী হামিদুর রহমান। কার দেহাবশেষ দেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পাশে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ নিয়ে আজকে অনেকগুলো কথা আপনাদেরকে বলবো। বীরশ্রেষ্ঠ নিয়ে অনেকগুলো কথার মধ্যে আছে যে বাংলাদেশে বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিলেন, নৌবাহিনীর কতজন ছিলেন, বিমান বাহিনীর কত ছিলেন, ইপিআর এর কতজন ছিলেন এবং বীরশ্রেষ্ঠদের মধ্যে কে কোন বাহিনীর ছিলেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই প্রশ্নটার উত্তরটা একটু আপনারা করেন দেখি। এই প্রশ্নের উত্তরটা আপনারা কি করেন? ইউটিউবওয়ালারা উত্তর করছেন ডি 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 ডি, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর এবং মতিউর রহমানের কবর আছে একই জায়গায়। তো এখানে দেখেন বীরশ্রেষ্ঠদের কবর নিয়ে প্রায় প্রশ্ন হয়। তো এর মধ্যে কার কার কবর নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি হয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই কথাগুলো একটু বলি। 1 নম্বরে হলো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা আগে বলে দেই। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, এবং মোটামুটি আপনারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন। মতিউর রহমান এবং হামিদুর রহমান দুইজনের কবর আছে পাশাপাশি। এটা কি দিছে? নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে বীরশ্রেষ্ঠদের কবর সম্পর্কে আরো 2টা কবর খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। 1 নম্বরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ওনার কবর আছে কোথায়? বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ওনার কবর আছে কোথায়? এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ওনার কবর কোথায় এইটা একটু বলেন। ওনার কবর কোথায় আছে? মুন্সি আব্দুর রউফ, ওনার কবরটাই সবচেয়ে বেশিবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ওনার কবর রয়েছে কোথায়? একটু উত্তর করেন দেখি, আপনারা যারা যুক্ত আছেন উত্তর করেন। উত্তর করলে কি হবে, আপনাদের মোহাম্মদ জহিরুল হক ফেসবুকে অলরেডি একজন কমেন্ট করেছেন। মোহাম্মদ জহিরুল হক সবার আগে কমেন্ট করেছেন। ইউটিউবে কারা কারা কমেন্ট করছেন দেখি। ইউটিউবে এখন পর্যন্ত কেউই কমেন্ট করতে পারেননি। চাপাই নবাবগঞ্জে আব্দুল সোবহান লিখছেন, না চাপাই নবাবগঞ্জ না। তাহমিনা আক্তার লিখছেন ইউটিউবে ইয়াঙ্গুনে, না 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 না। ওকে, ত্রিপুরা লিখছেন এমডি রবিউল। ওকে ঠিক আছে, আসেন। ওনার কবর হলো রাঙামাটির নানিয়ার চর। রাঙামাটির নানিয়ার চর। আপনার উত্তরও সঠিক। যিনি লিখছেন ইয়াঙ্গুনে কবর আছে ওনার উত্তরও সঠিক, কিন্তু ভুল হয়েছে আমার প্রশ্ন করা। অর্থাৎ আমি যদি প্রশ্ন করতাম যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কবর কোথায় আছে, তাহলে আপনার উত্তরটা সঠিক হতো। আমি প্রশ্ন করতে ভুল করছি নাকি? ওকে, আসেন। তো মুন্সি আব্দুর রউফ, ওনার কবর আছে রাঙামাটির নানিয়ার চরে এবং ওনার বাড়ি হলো ফরিদপুরে। আর উনি হলো মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ কে? উত্তর মুন্সি আব্দুর রউফ। এবং উনি শহীদ হন 8 এপ্রিল 1971। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উনি শহীদ হন 8 এপ্রিল 1971। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উনি শহীদ হন এবং ওনার কবর আছে রাঙামাটির নানিয়ার চর, এবং উনি হলো মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ। দ্বিতীয় যে আছে ওনার সম্পর্কে যদি বলি, ওনার নাম হলো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওনার সম্পর্কে অবশ্যই জানতে হবে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনার সম্পর্কে জানতে হবে। এখন দেখেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে কেন জানতে হবে, উনি কে, কোথায় ওনার কবর, এইটা আমি বলতেছি। উনি হলো মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ বীরশ্রেষ্ঠ। যারা বীরশ্রেষ্ঠ আছে এদের মধ্যে সর্বশেষ শহীদ হয়েছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ হয়েছেন। উনি হলো সর্বশেষ শহীদ বীরশ্রেষ্ঠ। তো এখানে দেখেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনার সম্পর্কে লিখবেন উনি শহীদ হন 14ই ডিসেম্বর 1971।
উনি শহীদ হন 14ই ডিসেম্বর 1971। 14ই ডিসেম্বর 1971 শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনার সম্পর্কে আর একটা কথা বলি, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনার কবর আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। আগেরবার যারা চাঁপাইনবাবগঞ্জ উত্তর দিয়েছিলেন প্রথম প্রশ্নটার সময়, মুন্সি আব্দুর রউফের সময়, ওনাদের উত্তর সঠিক ছিল। আমি এই প্রশ্নটা তখন করলে তাহলে ওনাদের উত্তরটা ঠিক হতো। আমি এই প্রশ্নটা আগে না করে ভুল করছি, তাই না? আপনাদের উত্তর সঠিক, আমার প্রশ্ন করা ভুল হয়েছে। তো এখন দেখেন এই চাঁপাইনবাবগঞ্জের কোথায় ওনার কবর আছে? ওনার কবর আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। ওনার কবর আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে এইখানে ওনার কবর আছে। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে ওনার কবর আছে। এই দুইজনের কবর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একজনের কবর কোথাও পাওয়া যায়নি, আজ ভর্তি কনফার্ম করেছি, তাহমিনা আক্তার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কি প্রাইমারি কোর্সে ক্লাস নেবেন? জি, আমি প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সবগুলো করছি, ক্লাস নিচ্ছি। বিশেষ করে বাংলাদেশ বিষয়গুলি অংশে আমার সাথে আপনারা যুক্ত থাকবেন। তো এরপরে সাধারণ জ্ঞান অংশ, আন্তর্জাতিক অংশটাও দু একটা ব্যাচে আমি নিচ্ছি। বিসিএস এর আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি নিচ্ছেন শ্রদ্ধেয় অভ্র স্যার। তো এখন আসেন এখান থেকে আর যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এই বীরশ্রেষ্ঠদের মধ্যে কে কে সেনাবাহিনীর ছিল, কে কে বিমান বাহিনীর ছিল। এখানে আছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ওনার বাড়ি কোথায়? হামিদুর রহমান সম্পর্কে কেন প্রশ্ন আসলো? কারণ সিপাহী হামিদুর উনি হলো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। সিপাহী হামিদুর রহমান উনি ছিলেন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। উনি ছিলেন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান উনি ছিলেন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। তো আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ওনার বাড়ি হলো ফরিদপুরে এবং ওনার কবর আছে রাঙামাটির নানিয়ারচর। আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাড়ি হলো বরিশালে, কবর আছে ওইখানে। নেক্সট তারপরে যদি আমরা বলি এইখানে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, এই ল্যান্স নায়েক পদবিগুলো ছিল কোন বাহিনীর? ল্যান্স নায়েক পদবিগুলো ছিল ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলসের। ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলসের পদবি ছিল ল্যান্স নায়েক। আর সিপাহী পদবি ছিল কোন বাহিনীর? উত্তর সিপাহী পদবি ছিল সেনাবাহিনীর, পদবি ছিল সিপাহী। এছাড়া আমাদের যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এই ক্যাপ্টেন পদবিটাও হলো সেনাবাহিনীর। অর্থাৎ সেনাবাহিনীর হলো এই তিনজন, সিপাহী এবং ক্যাপ্টেন। আর ল্যান্স নায়েক ওনারা দুইজন হলো ওনারা দুইজন হলো এই যে আপনার কি বলে এটাকে, ইপিআর এর লোক। আর এছাড়া আমাদের বিমান বাহিনীর ছিল একজন, বীরশ্রেষ্ঠদের মধ্যে বিমান বাহিনীর একজন, এবং বাংলাদেশ নৌবাহিনীর ছিল একজন। নৌবাহিনীর কে ছিল? রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার বা স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। আর বিমান বাহিনীর যিনি ছিলেন উনি হলো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বিমান বাহিনীর যিনি ছিলেন উনি হলো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ওকে, এরপরে আসেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠদের সম্পর্কে গেল। বাংলাদেশের বর্তমান সময়ে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন হবে না, এটা কোনোভাবেই হইতেই পারে না। বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা তাতে নির্বাচন নিয়ে প্রশ্ন হবে না, এটা কোনোভাবেই হয় না। নির্বাচন নিয়ে তো মাস্ট প্রশ্ন হবে। তো বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? ক 7 মার্চ 1973, খ 17 মার্চ 1973, গ 27 মার্চ 1973, ঘ 7 মার্চ 1974। এই প্রশ্নটা এসেছিল 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, যে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে। একটু উত্তর করেন দেখি, ইউটিউবওয়ালারা আগে নাকি ইউটিউবে? স্মৃতি আপু লিখছেন হলো ক। আর ইপিআর কি? ইপিআর মানে হলো ইস্ট পাকিস্তান রাইফেলস। আমাদের আগের নাম ছিল ইস্ট পাকিস্তান, আর ইপিআর মানে হলো ইস্ট পাকিস্তান রাইফেলস, যেটার নাম পরবর্তীতে রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস। এটা ছিল ইপিআর এর প্রথম নাম। আর এখন যেহেতু আমরা স্বাধীন হওয়ার পরে আমাদের এইটার নাম পরিবর্তন করে রাখা হয় বিডিআর, অর্থাৎ বাংলাদেশ রাইফেলস। এই নামটা পরিবর্তন করে এখন রাখা হয়েছে বিজিবি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। এটাই হলো এই ইপিআর।
ওকে, 1973 সালের 7 মার্চ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তো বাংলাদেশে মোট কতটি নির্বাচন অনুষ্ঠিত হয়? নির্বাচন নিয়ে অনেক অনেক প্রশ্ন আসবে এবার, কারণ হলো নির্বাচন নিয়ে একটা হলেও প্রশ্ন পাবেনই পাবেন, মাস্ট। এই জন্য নির্বাচন সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তো প্রথমে আসেন যে বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 মার্চ 1973। আর একটা প্রশ্ন বলি যে বাংলাদেশে মহিলাদের জন্য ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন এ নির্বাচন হয় প্রথম কবে? ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন হয় কবে? ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এই প্রশ্নটার উত্তর একটু আপনারা পারলে বলেন। উত্তরের মধ্যে অপশন হলো ধরেন 1991, 1995, 1996, 1997। এটার উত্তর কি হবে একটু পারলে বলেন। এই 4টা অপশনের মধ্যে নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্নই একটু পরপর আপনাদেরকে বলে দিব। তো এইটার উত্তরটা কি হবে আমাদের বলেন। ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এইটার সঠিক উত্তর কি হবে কেউ একজন একটু বলেন। ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1997, অনেকে লিখছেন 1996, ইউটিউবে অনেকে লিখছেন 1995, অনেকে লিখছেন 1996, অনেকে লিখছেন 1997, নীরব রয় লিখছেন 1991। দেখি প্রথম সঠিক উত্তরটা কে দিয়েছেন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এটা সঠিক উত্তর হলো ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে মহিলাদের জন্য প্রথম নির্বাচনের ব্যবস্থা করা হয় 1997 সালে। 1997 সালে। এরপরে আসেন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় কবে? বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচনও হয় একই বছর, অর্থাৎ 1973 সালে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আর বাংলাদেশে এ যাবৎকালে মোট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কতটি? বাংলাদেশে এ যাবৎকালে মোট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কতটি? সর্বশেষ 2024 সালের নির্বাচনটা কততম জাতীয় সংসদ নির্বাচন ছিল? এটা একটু কেউ পারলে বলেন। সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন কততম জাতীয় সংসদ নির্বাচন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে পারলে কেউ বলেন। সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন, এটা কততম জাতীয় সংসদ নির্বাচন ছিল? এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে কেউ পারলে বলেন। বাংলাদেশে এ যাবৎকালে 13টি লিখছেন মোহাম্মদ আবরার। সবার আগে লিখছেন কিন্তু লিখছেন ভুল। সবার আগে লিখছেন কিন্তু উত্তরটা হয়েছে ভুল। উনি সম্ভবত সামনের ইলেকশনটা সহ বলছেন, সমস্যা নেই। তো বাংলাদেশে মোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ যাবৎকালে 12টি, এবং সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আর যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশে প্রথম কবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় কত সালে? আজকে অনেকগুলো প্রশ্ন আপনারা শিখতে পারবেন, এবং এক একটা টপিক এমন টপিক নিয়ে নিয়েছি যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসাই লাগবে, একেবারে মাস্ট হট টপিক বা সবচেয়ে আলোচিত টপিক এইগুলো। আশা করি আজকে যে 5-7টা টপিক আমি নিয়েছি এই টপিকগুলো প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন পাবেন, এবং যত ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আসেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1990, 1991, 1995, 1996, 2001 সাল। মেহেদী হাসান নীল লিখছেন 1991, 1996 লিখছেন মাহমুদুল হাসান। দেখেন আপনারা কিন্তু এখন উত্তর করতে কোনো সমস্যা নেই, ভুল হলেও কোনো কেউ আপনাকে নাম্বার কাটবে না, কিন্তু বিসিএস এর মূল পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, এবং ওইখানে যদি আপনি প্রশ্নের উত্তর ভুল করেন আপনার 1 নাম্বার কাটা যাবে। এখন কেউ নাম্বার কাটবে না, সো আপনি উত্তর করেন,
ভুল হোক সঠিক হোক, আপনি যখন সঠিকটা জানবেন তখন কিন্তু এটা আর ভবিষ্যতে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে। তো এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এই প্রশ্নটার উত্তরটা একটু বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, উত্তর দেন, ভুল দেন, সঠিক দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি উত্তর করেন। উত্তর করলে হবে কি, যে এই উত্তরগুলো আপনি করবেন সেই উত্তরগুলো আপনি ইজিলি কিন্তু জানতে পারবেন। সর্বশেষ নির্বাচনটা যেটা হয়েছিল তত্ত্বাবধায়কের অধীনে সেটা হয় 2008 সালে, এবং সামনে আবার যদি ইলেকশন হয় সেটাও তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 2008 সালের যে নির্বাচনটা, এই নির্বাচনটা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সর্বশেষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 29 ডিসেম্বর 2008 এই দিন এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। 29 ডিসেম্বর 2008 এই দিন এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আসেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে হলো 2009 সালে। এই জন্য অনেকে 2009 উত্তর করেছেন। আপনাদের উত্তর সঠিক, গুলি লাগছে কিন্তু চোখে লাগে নাই, মাথায় লাগছে। একটা গল্প বলি আপনাদেরকে। একজন ব্যক্তি সাপের কামড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনাকে দেখতে গেছে এক ব্যক্তি। তো দেখতে যাওয়ার পরে গিয়ে দেখে সাপ ওনার চোখে না, চোখের ঠিক পাশে কামড় দিছে। তো ওই ব্যক্তি দেখে বলতেছে, ভাগ্যটা কত ভালো দেখছেন। পাশের জনকে বলতেছে, বলছে কেন? বলছে দেখেন, চোখে কামড় না দিয়ে সাপে কামড় দিছে পাশে, চোখটা অল্পের জন্য রক্ষা পাইছে, কিন্তু ওই ব্যক্তি তো মারাই গেছে। সো এরকম অল্পের জন্য যদি ভুল নাও যায় আর আপনি যদি প্রিলিমিনারি ফেল করেন তাহলে কিন্তু কেউ দেখবে না। আর যদি আপনি অল্পের জন্য পাশ করে যান তাহলে আপনার ভুল গেলেও এটা ধরা হবে না। সো আপনার পাশ করাটা হলো আসল। প্রিলিমিনারি পরীক্ষায় এরকম অল্পের জন্য না লেগে, অল্পের জন্য 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, 5 মার্কের জন্য পাশ করতে পারেননি, এরকম কারা কারা আছেন? প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এরকম হয় বিসিএস এর ক্ষেত্রে, যে অল্পের জন্য পাশ করি নাই, আর একটু হইলেই হইতো। ফেল মানে ফেলই, অল্পের জন্য হোক আর বেশির জন্য হোক, এটা কেউ দেখবে না। ওকে, তো এরপরে আসেন, এখান থেকে নির্বাচন নিয়ে আর কি প্রশ্ন হয়? এখান থেকে নির্বাচন নিয়ে আর প্রশ্ন হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? অর্থাৎ এই 1973 সালের নির্বাচনে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ ভোট দেয়নি। এই প্রশ্নটার একটু সঠিক উত্তর বলবেন। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এই প্রশ্ন টপিকগুলো পারলে একটু খাতায় লিখে রাখেন। এইগুলো নেওয়া আছে, এই টপিকগুলো আমাদের বিসিএস এর যে প্রিলিমিনারি লেকচার শিট, ওই লেকচার শিটে এগুলোর চার্ট দেয়া আছে, ওই টেবিল থেকেই আমি আলোচনাগুলো করছি। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় 1978 সালে। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর, 1978 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটার আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ওনার যে ক্ষমতাটা সেইটা ঠিক আছে কিনা এটার জন্য হ্যাঁ না এরকম একটা ভোটের ব্যবস্থা করেছিলেন, এবং এই ভোটের নাম হলো গণভোট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে মোট কতটি গণভোট অনুষ্ঠিত হয় এবং কত সালে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল? কারণ কি? কারণ হলো পঞ্চম সংশোধনী, সংবিধান পঞ্চদশ সংশোধনী বা 15তম সংশোধনী বাতিলের পর থেকে এখন এই টপিকটা খুবই আলোচনায় আছে, গণভোট। কারণ হলো গণভোট আগে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছিল, এবং পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হয়ে যায় তখন গণভোট আবারও ব্যাক করতেছে। অর্থাৎ সরকার চাইলে গণভোটের আয়োজন করতে পারবে। তো এখানে গণভোট সম্পর্কে, বাংলাদেশে প্রথম গণভোট হয় কবে, দ্বিতীয় গণভোট হয় কবে, তৃতীয় গণভোট হয় কবে? বাংলাদেশে এযাবৎকালে গণভোট অনুষ্ঠিত হয়েছে মোট 3টি, আর 3টি গণভোটের মধ্যে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন ক্ষমতায় আসেন, উনি কি করছেন, উনি ওনার ক্ষমতা ঠিক আছে কিনা, জনগণ ওনাকে চায় কিনা, এই মর্মে উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন, যে আমি আসি এটা ঠিক নাকি বেঠিক, হ্যাঁ বা না ভোট, এইটার নাম ছিল গণভোট। দ্বিতীয় আরো একটা গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে জেনারেল এরশাদ, লেজে হুমো এরশাদ, লেজে হুমো এরশাদ মানে লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, উনি ওনার ক্ষমতাটার
বৈধতা যাচাইয়ের জন্য একটা গণভোটের আয়োজন করেছিলেন। উনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। জিয়াউর রহমানের মৃত্যুর পরে উনি সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতায় আসলে পরবর্তীতে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং ওনার প্রেসিডেন্সির বৈধতা যাচাইয়ের জন্য উনিও একটা গণভোটের আয়োজন করেন এবং এই গণভোটটা ছিল 1985 সালের দ্বিতীয় গণভোট। আর এই দুইটা গণভোট ছিল প্রশাসনিক গণভোট, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা ঠিক আছে কি ঠিক নাই জনগণের মতামত বা বৈধতা যাচাইয়ের জন্য এই ভোটের ব্যবস্থা করা হয়। আর তৃতীয় গণভোটটা ছিল সাংবিধানিক গণভোট, অর্থাৎ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের জন্য এই গণভোটের আয়োজন করা হয় এবং এই গণভোট সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে সাংবিধানিক গণভোট হয়েছিল কত সালে। উত্তর, সাংবিধানিক গণভোট হয় 1991 সালে বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আগের যে সরকার ব্যবস্থা অর্থাৎ হলো মন্ত্রিসভা শাসিত সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থাটা বাতিল করে উনি বাংলাদেশে চালু করেছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি সকল ক্ষমতার উৎস আর এইদিকে ছিল প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা সকল ক্ষমতার উৎস। উনি এইটা বদলে এটা চালু করে দিয়ে গেছেন এবং এই জিনিসটা পরিবর্তে আবারও আগের ব্যবস্থায় ফিরে আসার জন্য 1991 সালের গণভোটটা আয়োজন করা হয় এবং এই গণভোট অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাদ দিয়ে যখন এরশাদের পতন হয়, এরশাদের পতনের ফলে এই গণভোটের মাধ্যমে আবারও আমরা মন্ত্রিসভা শাসিত সরকার ব্যবস্থায় ফিরে আসি এবং এইটা ছিল বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর রিভার্স বা বিকল্প সংশোধনী বা এইটার বিপরীত সংশোধনী বলা হয়, সেটা হলো 12তম সংশোধনীর মাধ্যমে। এই গণভোটে যখন বৈধতা যাচাই হয় বা এইখানে যাওয়ার ব্যাপারে জনগণ একমত হয় তখন সংবিধানে আবার একটা সংশোধনী আনা হয়, সেটাকে বলা হয় সংবিধানের 12তম সংশোধনী এবং 12তম সংশোধনীকে বলা হয় চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী। এর মাধ্যমে আমরা এখানে ফিরে আসি। আর একটা প্রশ্ন এখানে বলবো যে বাংলাদেশে সর্বপ্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় কত তারিখে? এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা একটু উত্তর করেন কমেন্টে, বললে তাহলে আমি বুঝতে পারবো আর আপনারাও সঠিকটা জানলে আলহামদুলিল্লাহ, আর ভুলটা জানলে আবার সংশোধন করে নিতে পারবেন। বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় কত সালে? 1980 সালে, 1985 সালে, 1990 সালে, 1990 সালে, 1995 সালে। সঠিক উত্তর কোনটা হবে এর মধ্যে একটু বলবেন। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে একটু বলবেন। 1984, 1986, এমডি সোহাগ আহমেদ দুইটা তীর দুই পাশ দিয়ে চলে গেছে, ঠিক মাঝখানের জায়গাটাকে বাকি রেখে। একটা লিখছেন 1984, একটা লিখছেন 1986। আপনি একাই দুইটা উত্তর দিয়েছেন এবং দুইটা দুই পাশ দিয়ে চলে গেছে, মাঝখানের সঠিক উত্তরটা বাকি থেকে গেছে। অর্থাৎ 1985 সালে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই উপজেলা পরিষদটা এটা কি? এটাকে বলা হয় এক ধরনের স্থানীয় সরকার। এটাকে বলা হয় এক ধরনের স্থানীয় সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কিন্তু জাতীয় পরিষদের জন্য না, এটা শুধুমাত্র স্থানীয় অঞ্চলের জন্য। এই জন্য এই সরকারকে বলা হয় স্থানীয় সরকার। নেক্সট আসেন, এখান থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে বিসিএস পরীক্ষায় সেটা হলো ইতিহাস সম্পর্কিত প্রশ্ন। কারণ এখন যেহেতু মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অনেক কন্ট্রাডিক্টরি বিষয় আছে, ওইখান থেকে প্রশ্ন কম এসে বাংলাদেশের প্রাচীনকালের ইতিহাস থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন এসেছিল এই 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, সেটা হলো বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? এইখানে দেখেন সেন বংশের শেষ শাসনকর্তা বাজারের সব বইয়ে লেখা আছে লক্ষণ সেন, ওনার কথা লেখা আছে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন শুধু এই পর্যন্তই বাজারের সকল বইয়ে পাওয়া যায়। বাজারে যেই সমস্ত গাইড বই পাওয়া যায় 41-এর পরে তারা এটা রিভিশন দিয়ে এই জিনিসটা তাদের বইয়ের মধ্যে অ্যাড করেছে বা সংযুক্ত করেছে। তো বাংলাদেশের ইতিহাস অনুযায়ী শেষ রাজা আর শেষ শাসনকর্তা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। শেষ রাজা হলো যার আমলে রাজত্বটা একেবারে বৃহৎ অবস্থায় ছিল
এবং ওই রাজত্বটা ভেঙে যায়। আর শেষ শাসনকর্তা হলো যার সময় এই রাজ্যটা ভেঙে চুরে যতটুকু বাকি থাকে ওইটুকু অংশে সে শাসন করছিল, তাকে বলা হয় শেষ শাসনকর্তা। যেমন রাজার সময় এই রাজ্যটা ছিল, এই রাজ্যটা ভাঙতে 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 মানুষের আক্রমণে শেষ হয়ে একেবারে এতটুক যখন বাকি ছিল, এই এলাকাটা যে শাসন করছে ওনাকে বলা হয় শেষ শাসনকর্তা। আর এই শেষ শাসনকর্তার নাম হলো কেশব সেন। সেন বংশের শেষ শাসনকর্তা নাম হলো কেশব সেন, এবং কেশব সেন 1230 পর্যন্ত শাসন করেন। আর লক্ষণ সেন মারা যান 1210 সালে। লক্ষণ সেন মারা যান 1210 সালে এবং তিনি তার মূল রাজত্ব হারান 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তিনি তার রাজত্ব হারান, এই সবাইকে চা দিয়েন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে তিনি তার রাজত্ব হারান 1204 সালে। সো এইটা আশা করি বুঝতে পারছেন। এইখানে শেষ রাজা সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আছে, যেমন আপনার গুপ্ত বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন, এরপর পাল বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন। এই দুইটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। গুপ্ত বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন এবং পাল বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন। একটু প্রশ্নের যদি উত্তর করেন, গুপ্ত বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন, গুপ্ত বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন, এটা যদি একটু বলেন। গুপ্ত বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? দেখি দেখি কে উত্তর করেন আগে। ফেসবুকে মদন পাল, শারমিন সুলতানা আপু, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর পাল বংশের শেষ রাজা বা শেষ শাসক হলো মদন পাল। অ্যাকচুয়ালি পাল বংশের শেষ শাসক মদন পাল, আর শেষ রাজা হলো রাজা রামপাল। উনি হলো পাল বংশের শেষ রাজা, আর পাল বংশের শেষ শাসক হলেন মদন পাল, যার সময় একেবারে সাম্রাজ্য ভ্যানিশ হয়ে যায়। আর সেন বংশের সম্পর্কে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেন বংশের সঠিক মানে গুপ্ত বংশের সম্পর্কে যদি প্রশ্ন করি, গুপ্ত বংশের এই দুইজন ব্যক্তির নাম কি? গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর, গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওনার সময়ই সাম্রাজ্যে আস্তে আস্তে ভাঙন ধরে ওনার পরে, ওনার মৃত্যুর পরে। এই জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় শেষ রাজা বা শেষ শক্তিশালী রাজা। আর গুপ্ত বংশের শেষ শাসক যিনি, ওনার নাম হলো বুধগুপ্ত। বুধগুপ্ত এই বংশের শেষ ব্যক্তি যার হাতে বা যার সময়ে রাজত্ব ধ্বংস হয়ে যায়। যার হাতে বা যার সময়ে রাজত্ব ধ্বংস হয়ে যায় তাকে বলা হয় এই বংশের শেষ শাসক। এছাড়া গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, এইগুলো নিয়ে আরো কিছু প্রশ্ন আসে এই ইতিহাসটা থেকে। যেমন গুপ্ত বংশের পতন ঘটে কার আক্রমণে? গুপ্ত বংশের পতন ঘটে কোন জাতির আক্রমণে? উত্তর, গুপ্ত বংশের পতন ঘটে হুন নামে একটা যাযাবর জাতি। এরা হলো মধ্য এশিয়ায় বসবাসকারী জাতি, এদের আমলে এটার পতন ঘটে। নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো নির্বাণ লাভ। এই ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সম্পৃক্ত? আমরা যেই ইতিহাসটায় ছিলাম এই অংশটা ওই ইতিহাস থেকেই এসেছে, অর্থাৎ এখানে প্রশ্ন এসেছে নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে জড়িত বা সংশ্লিষ্ট। এইটা মূলত এসেছে প্রাচীনকালের ইতিহাস থেকে, বা প্রাচীনকালের যে প্রাচীন শাসনামল ছিল, প্রাচীন শাসনামল যেটা ছিল ওইখান থেকে আসা হলো এই প্রশ্নটা। প্রাচীন শাসনামলে আমাদের যে মৌর্য বংশ আছে, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? ওনার নাম হলো সম্রাট অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, ওনার নাম হলো সম্রাট অশোক। এই সম্রাট অশোকের সময় একবার একটা যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধের নাম হলো কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের নাম হলো কলিঙ্গের যুদ্ধ। এবং এই কলিঙ্গের যুদ্ধ যখন সংগঠিত হয়, কলিঙ্গের যুদ্ধ বেশ ভয়াবহ একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধে প্রায় লক্ষাধিক মানুষ মারা যায়। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা যায়। এই ব্যাখ্যাগুলো সুন্দরভাবে, আমি যেগুলো বলছি আমাদের বিসিএস প্রিলিমিনারির যে লেকচার শিটগুলো আছে, ওই লেকচার শিটগুলোর মধ্যে এই ব্যাখ্যাগুলো বেশ সুন্দরভাবে লেখা রয়েছে। আমরা এইগুলো লেকচার শিটের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আমাদের বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর লেকচার শিট, বিসিএস এর আপনার
ইন্টারন্যাশনালের লেকচার শিট বা সবগুলো সাবজেক্টের যে লেকচার শিট, ওইখানে এগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দেয়া আছে। তো দেখেন, এই সম্রাট অশোকের সময় যখন কলিঙ্গের যুদ্ধ হয়, যুদ্ধের ভয়াবহতা দেখে, যুদ্ধে যে মারা যায় লক্ষাধিক মানুষ, এই কারণে উনি নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর ওই আলোচনার মধ্যে আছে এই টপিকটা যে উনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন বৌদ্ধ ধর্মকে উনি রাজধর্মে পরিণত করেন। বৌদ্ধ ধর্মকে উনি রাজধর্মে পরিণত করেন এবং ওনার সময় ওনার উপাধি হয় এই কারণে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। ওনার উপাধি হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন মানে হলো রক্ষাকর্তা বা ত্রাণকর্তা। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন এই সম্রাট অশোক বা অশোক মৌর্য, ওনার আরেকটা উপাধি ছিল, সেটা হলো চণ্ডাশোক। সেটা হলো চণ্ডাশোক। সম্রাট অশোকের আরেকটা উপাধি ছিল, সেটা হলো চণ্ডাশোক। তো সম্রাট অশোক সম্পর্কে আরেকটা কথা মনে রাখবেন, সেইটা হলো এই প্রশ্নটা, বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট কোন শব্দটি? উত্তর নির্বাণ লাভ। নির্বাণ লাভ মানে হলো পরম সুখ বা সমৃদ্ধি লাভ, এইটাকে বলা হয় নির্বাণ লাভ। নির্বাণ লাভ। এবং এইখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ ধর্মের মূলনীতি কি? বৌদ্ধ ধর্মের মূলনীতি কি? উত্তর, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা পরম ধর্ম। এই প্রশ্নটাও এসেছিল। তো এই ইতিহাসটা বেশ ভালোভাবে যদি একবার বুঝে নেন তাহলে আর এখান থেকে প্রশ্ন আসলে আপনার মিস হবে না। অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূলনীতি ছিল? উত্তর, বৌদ্ধ ধর্মের মূলনীতি ছিল অহিংসা পরম ধর্ম। এই প্রশ্নটা এসছে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। নেক্সট আসেন, এই ইতিহাসটা তাহলে ভালোভাবে জানলে এইখান থেকে 1 মার্ক, নির্বাচন সম্পর্কে জানলে বা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানলে 1 মার্ক। এরপরে যদি আপনি সংবিধানটা ভালোভাবে বুঝেন ওইখান থেকে 3 থেকে 6 নাম্বার কমন পাবেন শুধু সংবিধান থেকে। নেক্সট আসেন 43তম বিসিএস প্রিলিমিনারিতে সংবিধান থেকে আসা আরো একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এই শব্দটি উল্লেখ রয়েছে? বার্ষিক আর্থিক বিবৃতি মানে হলো বাজেট। বার্ষিক আর্থিক বিবৃতি, এটার মানে হলো বাজেট। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেট সম্পর্কে বলা আছে? একটু উত্তর করেন, ভুল হলে সমস্যা নেই, আমি তো সঠিকটা বলেই দিব, কিন্তু এখন ভুল হলে আপনি সংশোধন করার সুযোগ আছে। পরীক্ষার হলে ভুল হলে আর সংশোধন করতে পারবেন না। তাই এখন উত্তর করে আপনার যদি ভুল হয় সেটা আপনি সংশোধন করে নিতে পারেন, এবং সমস্যা থাকলে তারপরে আপনি এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমরা বলতে পারবো যে কেন ভুল হয়েছে বা কি সমস্যা আছে। তো দেখেন, আপনাদের বার্ষিক আর্থিক বিবৃতি মানে হলো বাজেট। সুজন ইসলাম 47th বিসিএস এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচের স্টুডেন্ট। স্যার আচ্ছা, ভালো আছেন না? তো আপনাদের এইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরও বলি, অর্থ নিয়ে 2টা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে যা পরীক্ষায় আসে। একটা হলো এই বার্ষিক আর্থিক বিবৃতি, আর একটা হলো অর্থ বিল। একটা হলো বার্ষিক আর্থিক বিবৃতি, আর একটা হলো অর্থ বিল। এই 2টার কোনটা কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এটা পরীক্ষায় আসে। বার্ষিক আর্থিক বিবৃতি মানে হলো বাজেট, এইটা আছে 87 নাম্বার অনুচ্ছেদে, এবং অর্থ বিল এইটা আছে সংবিধানের 81 নাম্বার অনুচ্ছেদে। আর বার্ষিক আর্থিক বিবৃতি এইটা আছে 87 নাম্বার অনুচ্ছেদে। এই 2টা অনুচ্ছেদই পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর আশপাশে আরো কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদগুলো একটু খাতায় লিখে নেন, অথবা আপাতত এই লাইভ শেয়ার করা থাকলে পরে টাইমলাইনে দেখে নিন। আমি বলি অনুচ্ছেদগুলো, বিসিএস পরীক্ষার জন্য কোন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো অবশ্যই পড়তে হবে সেটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। এই অনুচ্ছেদগুলো একটু লিখে রাখেন। অনুচ্ছেদ নাম্বার আমি 1 থেকে 47 পর্যন্ত যদি পসিবল হয় সব কয়টা মুখস্থ করবেন। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবেন না। যারা বিসিএস প্রার্থী তাদের জন্য এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। 1 থেকে 47 নম্বর অনুচ্ছেদ, এটা কিছুই বাদ দিবেন না, বাদ দিলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আর যা যা অবশ্যই পড়তে হবে সেটার কথা বলি। 1 নম্বরে যদি আমরা বলি কোন অনুচ্ছেদগুলো বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে রাখবেন, অথবা এই লাইভটা শেয়ার করলে পরে দেখে নিতে পারবেন কোন অনুচ্ছেদ বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস এর জন্য পড়বেন কোন অনুচ্ছেদগুলো বিসিএস এর জন্য পড়বেন। 1 থেকে 47 এর পরে
1 থেকে 47-এর পরে 49 নাম্বার অনুচ্ছেদ যেখানে আছে রাষ্ট্রপতির ক্ষমা, 49 নাম্বার অনুচ্ছেদ যেখানে আছে রাষ্ট্রপতির ক্ষমা। এরপরে দ্বিতীয় যে অনুচ্ছেদটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয় সেই অনুচ্ছেদটা হলো স্থানীয় সরকার ব্যবস্থা, অনুচ্ছেদ নাম্বার 59। এইবার এটা আলোচিত ইস্যু, কারণ সকল স্থানীয় সরকার ভেঙে দিয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে। স্থানীয় সরকার মানে আপনার উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এরপর পৌরসভার যে সরকার ব্যবস্থা সব ভেঙে দিছে সরকার, এই জন্য এটা আলোচিত ইস্যু। তারপরে এখান থেকে আর যে আলোচিত ইস্যু আছে সেটা হলো অনুচ্ছেদ নাম্বার 64। এইখানে বলা আছে অ্যাটর্নি জেনারেলের কথা, এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে লাস্ট 44, 46, 45, 46 তিনটা বিসিএসসি প্রশ্ন আসছে অ্যাটর্নি জেনারেল নিয়ে। তাই অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত এই অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 64-র পরে অনুচ্ছেদ নাম্বার 70। এইখানে আছে আপনার ফ্লোর ক্রসিং বা নিজ দলের বিপক্ষে ভোটদানে আসন শূন্যতা, নিজ দলের বিপক্ষে ভোটদানে আসন শূন্যতা, এই একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো 77 নাম্বার অনুচ্ছেদ যেখানে আছে ন্যায়পাল গঠনের কথা, যেখানে আছে ন্যায়পাল গঠনের কথা। কয়টা ক্লাস হয়েছে বিসিএস এর? আমাদের একেবারে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে, কোনো ক্লাস হওয়া ব্যাচে আপনারা ভর্তি হবেন না। তো 77-এর পরে আর যেটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ নাম্বার 77-এর পরে অনুচ্ছেদ নাম্বার 81, 81-র পরে অনুচ্ছেদ নাম্বার 87, 87-র পরে অনুচ্ছেদ নাম্বার 93, 93-এ বলা আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। ক্লাস কবে থেকে? ক্লাস নতুন ব্যাচের খুব দ্রুতই ক্লাস শুরু হবে। আমাদের দুইটা ব্যাচ চালু আছে, একটা হলো 47তম বিসিএস এর জন্য, আর একটা হলো 48তম বিসিএস এর জন্য অ্যাডভান্স ব্যাচ, অর্থাৎ যারা আগামী বছর পরীক্ষা দিবেন তাদের জন্য 1 বছর মেয়াদি ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ এইটা চালু আছে। এরপরে আসেন 93 নম্বর অনুচ্ছেদের পরে আর যে অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে অনুচ্ছেদ নাম্বার 94। এইখানে আছে সুপ্রিম কোর্টের গঠন সংক্রান্ত আলোচনা। অনুচ্ছেদ নাম্বার 94 এর পরে আছে অনুচ্ছেদ নাম্বার 102, 102 এইখানে আছে রিট করার ক্ষমতা, অর্থাৎ মৌলিক অধিকার বলবৎকরণ নামে 44 নম্বর যে অনুচ্ছেদ আছে ওইখানে বলা আছে যদি কোনো নাগরিক মনে করে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তাহলে সে হাইকোর্টে আপিল করতে পারবে, এবং তার যে এই আপিল করার ক্ষমতাটা সেইটা দেওয়া হয়েছে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই আপিলটার নাম হলো রিট। রিট মানে হলো কোনো আদালতের কোনো রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি সে উচ্চ আদালতে গিয়ে ওই রায় সম্পর্কে আবারও বলতে পারেন। এছাড়া 102 নম্বর অনুচ্ছেদ ছাড়া আছে 106 নম্বর অনুচ্ছেদ, এইটাই একেবারে 50টা স্টার দিয়ে রাখবেন, 50টা স্টার দিয়ে রাখবেন, কারণ এই অনুচ্ছেদটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলতেছি। এই অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা বলি অসাংবিধানিক সরকার, লোকজন কেউ কেউ বলে, আবার কেউ কেউ বলে এটা সাংবিধানিক সরকার। বাস্তবে কি ঘটনা সেটা শুনেন, তারপরে ডিসিশন আপনার, সাংবিধানিক বলবেন নাকি অসাংবিধানিক বলবেন এই বিষয়টা আপনার। কিন্তু আমি বলি যে 106 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে সেইটা বলে দিচ্ছি আপনাকে। 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তো বাংলাদেশের এই সর্বোচ্চ আদালতের কথা অনুযায়ী, সর্বোচ্চ আদালতের কথা অনুযায়ী এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। উপদেষ্টামূলক এখতিয়ার বলতে কি বোঝায় একটু বুঝিয়ে বলবো নাকি বলবো না? আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমি বলতেছি। এটা নিয়ে বুঝিয়ে বলবো নাকি বলার দরকার নেই? এইটা 50টা স্টার। তো এখন দেখেন মৌলিক অধিকার বলবৎকরণ 102 না, মৌলিক অধিকার বলবৎকরণ হলো অনুচ্ছেদ নাম্বার 44। তো 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এই সরকারটা গঠন করা হয়েছে, এবং 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, অর্থাৎ যদি কখনো রাষ্ট্রপতি মনে করে যে তার পরামর্শ করার মতো কেউ নাই, অর্থাৎ একটা রাষ্ট্রের তো 3টা বিভাগ হয়, একটা বিভাগের নাম হলো নির্বাহী বিভাগ, একটা বিভাগের নাম হলো নির্বাহী বিভাগ, একটার নাম হলো আইনসভা, আর একটা বিভাগের নাম হলো বিচার বিভাগ। একটা রাষ্ট্রের এই মোট 3টা বিভাগ থাকে বা 3টা ভাগ থাকে, এবং এই 3টা ভাগের মধ্যে আমাদের এই যে
নির্বাহী বিভাগ পলাতক, আইনসভা পলাতক, কেউ নাই, আছে রাষ্ট্রপতি এবং আছে বিচার বিভাগ। তো এরকম সিচুয়েশনে রাষ্ট্রপতি পরামর্শ করবে কার সাথে? এইটা বলা আছে যে এরকম সময়ে রাষ্ট্রপতি, এরকম যদি কোনো বিশেষ অবস্থা হয়, রাষ্ট্রপতি পরামর্শ করবে বিচার বিভাগের সাথে। এবং বিচার বিভাগ হলো সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন 5 আগস্টের পরে যে এই মুহূর্তে আমাদের কি করণীয়, এবং সংবিধানের 106 নম্বর অনুযায়ী তাদের যে উপদেষ্টামূলক এখতিয়ার, মানে হলো অ্যাডভাইজরি পাওয়ার। অ্যাডভাইজরি পাওয়ার মানে কি? অ্যাডভাইস করার মতো যে পাওয়ার, অর্থাৎ অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার মতো যে পাওয়ার, এইটা তাকে দেওয়া আছে 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি তার কাছে জানতে চেয়েছে এখন আমরা কি করব, এবং তারা রাষ্ট্রপতিকে জানাইছে যে তাহলে আপনারা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এবং সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং এই মর্মে হাইকোর্ট একটা রুল জারি করছে। এছাড়া 106 এর পরে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ নাম্বার 108। এইখানে আছে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড, এটা আমি সামনে দেখাবো। তারপরে আসেন 108 এর পরে এখানে আর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে কি, অনুচ্ছেদ নাম্বার 117 আছে গুরুত্বপূর্ণ। এইটাকে বলা হয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে ওনাদের যদি কোনো বিচার আচার বা বেতনাতন সংক্রান্ত কোনো ঝামেলা হয়, এইটার সমাধান করার জন্য বিশেষ যে আদালত বসানো হয় সেই আদালতের নাম প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর এইটার পাশাপাশি যে অনুচ্ছেদ 118, এইখানে আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন। এটা এই মুহূর্তের জন্য, পরবর্তী পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদ নাম্বার 118। এছাড়া আছে অনুচ্ছেদ নাম্বার 121, অনুচ্ছেদ নাম্বার 123। 121-এ আছে ভোটার তালিকা, 123-এ আছে নির্বাচন অনুষ্ঠানের সময়, অর্থাৎ কখন নির্বাচন করতে হবে, কিভাবে নির্বাচন করতে হবে, এইটা সম্পর্কে বলা আছে আমাদের এই 123 নম্বর অনুচ্ছেদে। এইখানে আছে নির্বাচন অনুষ্ঠানের সময়। 123 নম্বর অনুচ্ছেদে আছে নির্বাচন অনুষ্ঠানের সময়। আর এছাড়া এখান থেকে আর যে অনুচ্ছেদগুলো পড়বেন তার মধ্যে 1 নম্বরে হলো অনুচ্ছেদ নাম্বার 127, অনুচ্ছেদ নাম্বার 137, অনুচ্ছেদ নাম্বার 137, অনুচ্ছেদ নাম্বার 142, অনুচ্ছেদ নাম্বার 145 এবং অনুচ্ছেদ নাম্বার 141-এর ক, এই অনুচ্ছেদটা। এইটাও গুরুত্বপূর্ণ কারণ এইখানে আছে জরুরি অবস্থার বিধান। অনেকেই এখন বলেন, মানে আমি রাজনৈতিক আলোচনা করতেছি না, কিন্তু বোঝার জন্য বলতেছি যে যদি এখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা দিয়ে দেয় তাহলে কি হবে, কারণ সব পাওয়ার তার হাতে। জরুরি অবস্থা ঘোষণা করা সম্পর্কে সংবিধানের কোথায় লেখা আছে, এটা প্রশ্ন আসতে পারে নাকি পারে না। তারপরে আরেকটা প্রশ্ন এইখানে 142, এইখানে আছে সংবিধান সংশোধনের বিধান। যেহেতু এখন আলোচনা করছে সংবিধান সংশোধন নিয়ে, তাই সংবিধান সংশোধন সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। সংবিধান সংশোধন নিয়ে যে প্রশ্নটা আছে সেটা হলো 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের সংবিধানে, বলছি আমরা, অনেকেই দৌড়ঝাঁপ করছে যে জাতীয় সঙ্গীত বদলায় ফেলবে। আসলে কি জাতীয় সঙ্গীত বদলায় ফেলা সম্ভব? জি না। 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংবিধানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ। এইখানে প্রথম ভাগ হলো 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগ হলো 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ, যে তৃতীয় ভাগ হলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলোতে টোটালি হাত দেওয়া যাবে না, অর্থাৎ এইগুলো সংশোধনের অযোগ্য। তাইলে আর জাতীয় সঙ্গীত বদলানো কোনো সুযোগ নেই। সো এই অনুচ্ছেদ কয়টা, এইবার বিসিএস পরীক্ষা দিতে যাবেন, হয় এইটার স্ক্রিনশট নেন অথবা পুরো লাইভটা শেয়ার করে রাখেন, তাহলে পরে আপনিও দেখতে পারবেন, অন্যরাও উপকৃত হবে। আপনি শেয়ার করলে আরেকটা উপকার আছে, অন্যরাও একটু জানতে পারবে বা ওনাদের জন্য উপকার হবে। নেক্সট আসেন, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা একটু কমেন্ট করেন, তারপরে আমি বলে দিচ্ছি। এই প্রশ্নটা হলো ওরাও জনগোষ্ঠী কোথায় বসবাস করে। 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন যে ওরাও জনগোষ্ঠী বাংলাদেশের কোথায় বসবাস করে। লিখে রাখেন যে বাংলাদেশের উপজাতি থেকে 3টা প্রশ্ন না আসলেও একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন মাস্ট উপজাতি থেকে।
সংবিধান থেকে 3 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। 3টা তো ডিরেক্ট প্রশ্ন, আর বাকি 3টা অন্যান্য প্রশ্ন, অর্থাৎ 6টা প্রশ্ন সংবিধান থেকে মাস্ট। প্রাচীনকালের ইতিহাস থেকে 3টা প্রশ্ন মাস্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ সম্পর্কে একটা প্রশ্ন মাস্ট। বাংলাদেশের রাষ্ট্রদূত কি ন্যাশনাল থেকে হওয়া সম্ভব? ভাইয়া আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, প্রথম যে হিমালয় পর্বতে উঠছে বা হিমালয় পাহাড়ে উঠছে সে কাকে দেখে উঠছে বলেন? আমরা সবসময় হিসাব করি স্যার আমার আগে এটা কেউ করছে বা এটা কি করা সম্ভব। এটা কোনো কথাই না, কথা হলো পৃথিবীর সবকিছুই সম্ভব। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই পরিমাণ এফোর্ট আপনি দিতে পারবেন কিনা বা দেওয়ার জন্য আপনি তৈরি আছেন কিনা। যেই পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনি ওইটার জন্য তৈরি আছেন কিনা, এটাই হলো বিষয়, আর কিচ্ছু না। এখন আমরা ওই হিসাব যদি করি যে হিমালয়ে আগে কেউ উঠছে, বলবে যে না কেউ উঠে নাই, তাহলে আর কেউ কোনোদিন উঠবে না পৃথিবীতে। প্রথম যে উঠছে সে কিন্তু কারো হিসাব করে উঠে নাই। সো আপনারা যারা এইসব চিন্তা করেন এগুলো সব ঝেড়ে দেন। বিসিএস প্রশাসন ক্যাডার, বিসিএস পররাষ্ট্র ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার বা বিসিএস এর অন্যান্য ক্যাডার আর বিসিএস শিক্ষা ক্যাডারে তো এভেই লেভেল। বিসিএস ক্যাডার হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির, এরকম স্টুডেন্ট আছে কয়েকশো। সো এই সব চিন্তা ভাবনা দরকার নেই, দরকার হলো আত্মবিশ্বাস প্লাস পরিশ্রম। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। এখন আসলে ওই পরিশ্রমটা আপনি দিবেন কিনা বা দেওয়ার ইচ্ছা আছে কিনা, এটা হলো বিষয়। তো এখন আসেন এখানে যেটা আমরা বলছিলাম, ওরাও জনগোষ্ঠী কোথায় বসবাস করে, প্রশ্নটা আসছিল 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। এই যে বাংলাদেশের উত্তরবঙ্গের এই কর্নারে এইখানে 2টা জাতি বসবাস করে, একটার নাম হলো ওরাও, আর একটা জনগোষ্ঠীর নাম হলো সাঁওতাল জনগোষ্ঠী। একটার নাম হলো ওরাও, আর একটা জনগোষ্ঠীর নাম হলো সাঁওতাল জনগোষ্ঠী। আর এইখান থেকে সাঁওতাল জনগোষ্ঠীরা হলো সমতলের সর্ববৃহৎ জনগোষ্ঠী, অর্থাৎ এদের সংখ্যা সবচেয়ে বেশি। সমতলের সর্ববৃহৎ জনগোষ্ঠী কারা? উত্তর সাঁওতাল। তো ওরাও এবং সাঁওতাল এই 2টা উপজাতি বসবাস করে রংপুর এবং রাজশাহী বিভাগে। মূলত বসবাস করে রংপুর এবং রাজশাহী বিভাগে। এইখানে বসবাস করে ওরাও উপজাতি। রংপুর এবং রাজশাহী বিভাগে বসবাস করে ওরাও উপজাতি। ভয় তো কাজ করবেই, কোনো ব্যাপার না, পৃথিবীতে সব কাজেই ভয়ে কাজ করবেন নতুন নতুন গেলে। আর আপনারা যারা গোছানো প্রস্তুতি নিতে যান, আপনাদের জন্য আমাদের বিসিএস 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ, ওইখানে আমরা এরকম প্রত্যেকটা টপিক গুছিয়ে রেখেছি এবং এই টপিকগুলো নিয়ে আলোচনা করি, লেকচার শিট থেকে পড়াই। এরপরে আপনাদের প্রতিদিন পরীক্ষার ব্যবস্থা আছে। তারপরে হলো যেই পড়াগুলো আমরা পড়াই ওই টপিকের উপরে লেকচার শিট প্রোভাইড করা হয়। পাশাপাশি এই 100 দিন আপনাদেরকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বাসায় কি পড়বেন না পড়বেন। পাশাপাশি শিক্ষকরা আপনাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনটা দিবে এবং আপনাদের সাথে কানেক্টেড থেকে আপনাদের যে পড়া এটার প্রস্তুতিতে আপনাদেরকে আরো এগিয়ে দিবে। তো এখানে আসেন দেখেন, ল্যান্স নায়েক 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ওনার সম্পর্কে প্রশ্ন এসেছিল, উনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 6, 7, 8, 9। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, একটু আগে আমরা একেবারে প্রথম যে প্রশ্নটা পড়েছিলাম বীরশ্রেষ্ঠ সংক্রান্ত, যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান, ওনার কবরের পাশে কার কবর রয়েছে? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তো বিসিএস এই প্রশ্নগুলো এখন একেবারে আসার মতো সবচেয়ে বেশি। কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন? কারণ হলো এগুলো সব ধরনের কন্ট্রাডিকশন বা সব ধরনের বিতর্কের বাইরে। কারণ হলো আপনার যে বিতর্ক আছে যেসব বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের, ওই সব জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কমে যাবে এবং যেগুলো বিতর্কের ঊর্ধ্বে এই সব টপিক থেকে এখন মুক্তিযুদ্ধের ওই সব টপিক থেকে প্রশ্ন বেশি আসবে। আর এরকম একটা বিতর্কের ঊর্ধ্বের প্রশ্ন হলো এই বীরশ্রেষ্ঠ সংক্রান্ত প্রশ্ন। সো এইবারের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ উনি কোন বাহিনীর ছিলেন? একটু আগেই আমরা এটা আলোচনা করেছিলাম। ল্যান্স নায়েক পদবিটা হয় ইপিআর এর এবং উনি যুদ্ধ করেছিলেন 8 নাম্বার সেক্টরে। ওনার বাড়ি কোথায়? নূর মোহাম্মদ শেখ ওনার বাড়ি হলো নড়াইলে, ওনার কবর আছে যশোরের সারসায়। যশোরের সারসা, এইখানে ওনার কবর আছে। উনি যুদ্ধ করেন 8 নাম্বার সেক্টরে। 8 নাম্বার সেক্টরে উনি যুদ্ধ করেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তারপরে আরেকটা প্রশ্ন দেখেন, কৃষি, এটা সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে প্রশ্ন। কৃষি থেকে 1টা 2টা এমনকি 3টা প্রশ্নও পেতে পারেন। কৃষি থেকে প্রত্যেকবার প্রশ্ন করা হয় এবং মাস্ট বি, হবেই হবে। 1টা 2টা এমনকি 3টা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারেন, কারণ কোনো অংশ থেকে যদি প্রশ্ন কমে আসে ওই প্রশ্নটা অন্য কোনো টপিক থেকে করে দেওয়া হয়। তো এইখানে বলা হয়েছে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? কৃষি এমন একটা টপিক, এটা হলো বিতর্কের ঊর্ধ্বে একটা টপিক, এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এই বিসিএস এর জন্য। তো এখানে দেখেন কৃষিতে যে ফসলের জাতগুলো আছে এর মধ্যে কোন কোন ফসলের জাত পড়বেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেই। তার আগে এই প্রশ্নটার সঠিক উত্তর আপনারা একটু করেন দেখি। ইউটিউবে কমেন্ট করছেন খ খ খ, তাহলে এটা সহজ প্রশ্ন, সবাই পারেন। 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এখন যেগুলো আপনারা পড়বেন, এইটা তো সংবিধান সম্পর্কে বললাম, এই কৃষির সম্পর্কে কোন কোন জাতগুলো সবচেয়ে বেশি আলোচিত জাত আছে দেখেন। একটা ট্রিকি কোশ্চেন আসে এখান থেকে, সেটা হলো নদীর নামে নাম এরকম একটা জাত। প্রথমে হলো মহানন্দা, নদী ছাড়া আর কিসের নাম? যমুনা, নদী ছাড়া আর কিসের নাম? পদ্মা, নদী ছাড়া আর কিসের নাম? এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেহেতু নদী আলোচিত একটা ইস্যু এবং এটার সাথে রিলেভেন্ট আসে হলো আমাদের কৃষি, তো কৃষিতে এই প্রশ্নটা এইভাবেই করা হবে যে আপনার মহানন্দা নদী ছাড়া আর কিসের নাম, যমুনা নদী ছাড়া আর কিসের নাম এবং পদ্মা নদী ছাড়া আর কিসের নাম। এই তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটার উত্তর কি হবে সেটা একটু বলেন। তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? মহানন্দা কিসের জাত? প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন বৃষ্টি মিস্ত্রি, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আর ইউটিউবে উত্তর করেছেন কারা দেখি? ইউটিউবে মরিস লিখছেন, আম লিখছেন, ভেরি গুড। ইউটিউবে সঠিক উত্তর একজন আগেই দিয়ে রাখছেন, ইউটিউবেও সঠিক উত্তর দিচ্ছেন, অর্থাৎ মহানন্দা হলো আমের জাত, মহানন্দা হলো আমের জাত, যমুনা হলো মরিচের জাত, আর পদ্মা হলো তরমুজের জাত, পদ্মা হলো তরমুজের জাত। আর এর বাইরে আরেকটা আছে, দোয়েল কিসের নাম? পাখি ছাড়া দোয়েল কিসের নাম? পাখি ছাড়া দোয়েল কিসের নাম? এটা একটু বলেন, পাখি ছাড়া দোয়েল কিসের নাম? পাখি ছাড়া দোয়েল নাম কিসের? বলতে পারেন পাখি ছাড়া দোয়েল নাম কিসের? কে আগে প্রশ্ন করে দেখি, উত্তর করে কে? ইউটিউব নাকি ফেসবুক? কোথায় আগে প্রশ্নের উত্তর পাওয়া যায় দেখি, ইউটিউব, ফেসবুক। দোয়েল কিসের নাম? ভেরি গুড, সাফা নৌরিন প্রশ্নের উত্তর করছেন, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আর ইউটিউবে প্রথম উত্তর করছেন সালমিন রহমান, অসংখ্য ধন্যবাদ। তো দোয়েল হলো গমের জাত। তো এখন সবচেয়ে আলোচিত যে জিনিসগুলো আছে তার মধ্যে এক নম্বরে রয়েছে মরিচের জাত যমুনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আলুর জাত, 2 দিন পর পর আলুর দাম বেড়ে যায়, সো আলুর সম্পর্কে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। 2 দিন পর পর আলুর দাম বেড়ে যায়, সো আলুর দামটা বাড়ার কারণে আলু আলোচনায় আছে, আলু খুব ভালোভাবে জেনে রাখতে হবে। আলুর জাত হলো ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। আলুর জাত হলো ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি এবং সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি। এছাড়া আলোচিত আরেকটা ফসল হলো বা সবজি হলো বেগুন। বেগুনের জাত হলো ইয়োরা, শুকতারা, তারাপুরি। বেগুনের জাত হলো ইয়োরা, শুকতারা, তারাপুরি, ইয়োরা, শুকতারা, তারাপুরি। এছাড়া বেগুন ছাড়াও আরো আলোচিত অনেকগুলো টপিক আছে। এখানে ক্লাস আছে কাউ? ওকে, ইয়োরা, শুকতারা, তারাপুরি, এগুলো হলো আপনার বেগুনের জাত। এই বেগুনের জাতগুলো ভালো করে পড়ে ফেলবেন। তো এইটা ছিল ফসলের উন্নত জাত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? এই প্রশ্নটা 44তম বিসিএস এ 10 মিনিট নিতেই হবে, বলেন। তো ইয়োরা, শুকতারা, তারাপুরি, ওটা ছিল বেগুনের জাত বললাম। এরপরে আসেন দেখেন, আমি বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি দিয়ে প্রশ্ন আসবেই আসবে। উপজাতি সম্পর্কে সংবিধানের কোথায় আলোচনা করা আছে? উত্তর সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তার সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তার সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা আছে। স্যার আমি বলছি সর্বপ্রথমে, আপনি আমার নাম বলেননি। আচ্ছা আচ্ছা, বর্তমানে উপজাতির সংখ্যা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি এবং এদের মধ্যে সর্ববৃহৎ উপজাতি হলো চাকমা, সর্ববৃহৎ জাতিগোষ্ঠী হলো চাকমা এবং ক্ষুদ্রতম জাতিগোষ্ঠীর নাম হলো ভিল, ক্ষুদ্রতম জাতিগোষ্ঠীর নাম হলো ভিল।
তো এই উপজাতি সম্পর্কে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে খুব খুব ভালোভাবে পড়বেন। এইটা এমন একটা টপিক যেখান থেকে একটা, দুইটা, এমনকি 3টা প্রশ্ন এক বিসিএস এ আসছে, এটা রেকর্ড আছে। আমি আজকে যে কয়টা টপিক দেখালাম, এই কয়টা টপিক ভালোভাবে পড়লে অন্তত 10 মার্কের প্রশ্ন কমন পাবেন, মাস্ট 10 মার্কের প্রশ্ন। এবং আমি ওইভাবেই ক্লাসগুলোতেও পড়ানোর চেষ্টা করি, আমি বা বিদ্যাবাড়ির অন্যান্য শিক্ষক মণ্ডলী ক্লাসে ওইভাবেই আমরা পড়ানোর চেষ্টা করি যাতে এখান থেকে প্রচুর প্রশ্ন আপনারা কমন পান। তো দেখেন 44তম বিসিএস এ যদি আমরা চলে আসি, এই বিসিএস থেকে প্রশ্ন আসছে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন। 44, 47, 102, 103। একটু আগেই এটার কথা বলে আসছি, এটার সঠিক উত্তর কি হবে একটু বলেন। এইটার সঠিক উত্তর কি হবে? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার লঙ্ঘিত হলে মামলা করতে পারে নাগরিকরা? এটার সঠিক উত্তর কি হবে একটু বলেন। আমরা পেছনে যে সাজেশন দিয়ে আসছি, যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলি, আমরা আজকে যে টপিকগুলো পড়েছি এইখান থেকে অন্তত 5 থেকে 10 মার্কের প্রশ্ন মাস্ট কমন পাবেন। কারণ আমরা মাস্ট যেগুলো আলোচিত ইস্যু আছে বা মাস্ট প্রশ্ন আসি অথবা আসবেই এই ধরনের প্রশ্নই আলোচনা করেছি। 47 যারা লিখছেন ওনাদের মাথা ভেঙে দিব, আর 102 যারা লিখছেন। মামলা করতে হলে কোন অনুচ্ছেদ অনুযায়ী মামলা করে? অনুচ্ছেদ নাম্বার 102 অনুযায়ী মামলা করে, ওইটাকে বলা হয় রিট। কিন্তু এই কথাটা বলা আছে 44 নম্বর অনুচ্ছেদে। একটু আগে না বললাম 44 নম্বর অনুচ্ছেদে বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ। কোনো নাগরিকের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় ওইটা সে ফেরত পাওয়ার জন্য এই অনুচ্ছেদ অনুযায়ী আবেদন করতে পারবে, এবং ওই আবেদনটার ব্যাপারে বিস্তারিত বলা আছে 102 নম্বর অনুচ্ছেদে, ওইটাকে বলা হয় রিট। এছাড়া আছে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার। নাম মুজিবনগর সরকার না এসে যাই আসুক, প্রবাসী আসুক আর অস্থায়ী সরকার আসুক, এই সরকার নিয়ে প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায়। তো দেখেন এই সরকার নিয়ে যদি প্রশ্ন আসে এইটার উত্তর পারবেন নাকি পারবেন না? এই সরকারের যারা আছে জাস্ট খালি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এরকম না পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, এর সাথে উনি আর কি কি মন্ত্রী ছিলেন এইটাও পড়ে ফেলতে হবে। সঠিক উত্তর এমডি মাসুম রানা, উনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন মনে হয়। আর ইউটিউবওয়ালারা সঠিক উত্তর দিছেন 1। না 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 হয় নাই, খ উত্তর দিছেন খ। আচ্ছা, ভেরি গুড। তো দেখেন মুজিবনগর সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো কিছু আছে, যেমন মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকারের আরেকটা মন্ত্রী যেটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছিল এর আগের বিসিএস এ, সেটা হলো অর্থ বিষয়ক দায়িত্বে কে ছিলেন বা অর্থ বিষয়ক পরিকল্পনার দায়িত্বে কে ছিলেন? উত্তর তাজউদ্দিন আহমেদ। আর অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার মুজিবনগর সরকারের যিনি আপনার ছিলেন অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী অর্থ ছাড়াও বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই সব বিষয়গুলো দেখে শুনে বুঝে পড়লে তাহলে বিসিএস এ নেগেটিভ মার্কিং কমে যাবে এবং নাম্বার বেশি পাওয়ার সুযোগ থাকবে। 45তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল, সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য করা হয় কোন কোর্টকে? এইটা একটু আগেই বলে গেছি। লেবার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। বলেন বলেন কোন কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড? কোর্ট অফ রেকর্ড মানে কি? যেখানে সব মামলার নথিপত্র বা রেকর্ড সংরক্ষণ করা হয়। বাংলাদেশের একটা আদালতে সকল মামলার নথিপত্র বা রেকর্ড সংরক্ষণ করা হয়, ওইটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। ওইটার নাম কি? কোর্ট অফ রেকর্ড। কাকে বলা হয়? কোর্ট অফ রেকর্ড হলো সুপ্রিম কোর্ট। অনুচ্ছেদ নাম্বার কত মনে আছে? অনুচ্ছেদ নাম্বার একটু আগেই বলছি, অনুচ্ছেদ নাম্বার 108। এইখানে বলা আছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোনো মামলা যদি নতুন করে আবারও রিইস্যু হয়, অর্থাৎ এই আদালতে রায় হয়ে গেছে নিম্ন আদালতে, আবার উচ্চ আদালতে আপিল করলে তখন ওই কাগজপত্রগুলো আবারও লাগবে। ওই কাগজ কই পাবেন? ওই কাগজটা যিনি সংরক্ষণ করে থাকেন তাকেই বলা হয় কোর্ট অফ রেকর্ড। আর এই কোর্ট অফ রেকর্ড রূপে কাজ করে যেই কোর্ট, সেটা হলো সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। জজ কোর্ট না কিন্তু, এটা সুপ্রিম কোর্ট। আর এরপরে আসেন ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায়? কোর্ট অফ রেকর্ড রূপে জজ কোর্ট না, এটা সুপ্রিম কোর্ট হবে। প্রশ্নের উত্তরে একটু
সম্ভবত ভুল আছে, সুপ্রিম কোর্ট হবে সঠিক উত্তর। এরপরে দেখেন বলছি উপজাতি নিয়ে 45তম বিসিএস এ প্রশ্ন আসছে। উপজাতি নিয়ে প্রত্যেক বিসিএস এ প্রশ্ন পাবেনই পাবেন, মাস্ট। এরকম যেগুলো টপিক বললাম এই সব কয়টা টপিক যদি ভালোভাবে পড়েন আজকের এই একটা ক্লাসের টপিকগুলো থেকে অন্তত 10 মার্ক কমন পাবেন। যারা দেখছেন আলহামদুলিল্লাহ, যারা পরে জয়েন করছেন পরে অবশ্যই দেখে নেবেন এবং এই টপিকগুলো গুছিয়ে একটা একটা করে পড়ে নেবেন। এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবেন, 10 মার্কের উপরেই কমন পাবেন, জান এটাও বলে দিলাম, কারণ আমি ওই টপিকগুলোই নিয়েছি যেখান থেকে এবার প্রশ্ন আসবেই আসবে। আর এই টপিকগুলো আপনি যদি না দেখে থাকেন, এখন লাইভটা শেয়ার করা থাকলে পরে দেখে নিতে পারবেন, দেখে দেখে অবশ্যই নোট করে নেবেন এইখান থেকে। তো মণিপুরীরা সবচেয়ে বেশি বসবাস করে কোথায়? উত্তর সিলেটে। এই যে দেখেন অস্থায়ী সরকার নিয়ে প্রশ্ন আসছে 46তম বিসিএস এ। এদেরকে গার্ড অফ অনার প্রদান করেন কে? এদেরকে গার্ড অফ অনার প্রদান করেন এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার বীর বিক্রম মাহবুবউদ্দিন আহমেদ। 1958 সালের নির্বাচন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 70-এর নির্বাচন বলতে গেলেই 70-এর নির্বাচন মানেই আওয়ামী লীগ। 70-এর নির্বাচন দিয়ে প্রশ্ন আসবে না, এটাই শিওর। পেছনের ইতিহাসটা থেকে বেশি প্রশ্ন আসবে, যেমন যুক্তফ্রন্টের নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করছিল কতটি? উত্তর 223টি। এরপর বাংলাদেশের যে নদ নদী, এইখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। নদ নদী থেকে 1 মার্কের প্রশ্ন মাস্ট কমন পাবেন। যে ধরনের প্রশ্ন আসুক নদ নদী নিয়ে ভালোভাবে অবশ্যই পড়ে যাবেন, যে বাংলাদেশের এই হালদা নদী নিয়ে অনেকবার অনেক প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন আসছে। আজকের দিনের সর্বশেষ যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হলো বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? এটা কেন আলোচিত বিষয়? কারণ আমাদের দেশের ইনকাম আসে 2টা খাত থেকে। একটা হলো আরএমজি বা রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে ওনারা যে কাপড় বানায় ওইটা বিদেশে পাঠায় ফুটানি। আর দ্বিতীয় ফুটানি হলো জনশক্তি, অর্থাৎ বিদেশে যারা অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ যায়, বিদেশে গিয়ে থাকে, এনাদের দ্বারা যে রেমিটেন্সটা বা ডলারটা আসে, এই 2টা জিনিসের উপর বাংলাদেশ টিকে আছে। এই 2টা না থাকলে পুরো ইকোনমি নাই হয়ে যাবে, ধস। তো আপনারা গার্মেন্টস দেখলেন, গার্মেন্টসে আর কি, আর রেমিটেন্সে মানে বিদেশে থাকেন, কিন্তু বাংলাদেশের ইকোনমির 80% অংশ, রপ্তানি আয়ের 81% অংশ এই একটা খাত থেকে আসে, অর্থাৎ গার্মেন্টস শিল্প থেকে। আর বাংলাদেশের বিদেশ থেকে যে ডলার আসে, এই ডলারের দ্বিতীয় উৎস হলো এই জনশক্তি, এবং এই 2টা খাতের উপরেই পুরো বাংলাদেশ টিকে আছে। সো এই 2টা খাতকে সম্মান বা শ্রদ্ধা করতে শিখেন। এই 2টা খাত যদি না থাকে বাংলাদেশই থাকবে না, ইকোনমিও থাকবে না। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, আর সবচেয়ে বেশি ডলার বা টাকা আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। সবচেয়ে বেশি কি আসে? রেমিটেন্স আসে। সবচেয়ে বেশি রেমিটেন্স বা ডলার আসে এখান থেকে। আর বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে বিশ্বের 7ম, আর 8ম হলো রেমিটেন্স আয়ে। রেমিটেন্স আয়ে 8ম, জনশক্তি রপ্তানিতে 7ম, অর্থাৎ মানুষ পাঠানোতে 7 নাম্বার আর টাকা আসাতে বিশ্বের মধ্যে 8 নাম্বার। এছাড়া আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে বা যে কোনো পরামর্শ জানতে 09644333300 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত সব জানিয়ে দিবে। আমাদের সব স্যাররাই এরকম সুন্দর করে ক্লাস নিচ্ছেন, এবং ওই 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা এখন 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। আর যেহেতু শেষ সময়ের প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ, ভাইটাল। যদি আমাদের সাথে নিতে পারেন গণিত, ইংরেজি এই অংশগুলো ভালো হবে, পাশাপাশি অন্যান্য যে অংশগুলো রয়েছে সাধারণ জ্ঞান অংশগুলো, যেমন সাধারণ জ্ঞানের 100 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আরো অনেক ইজি হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব, দেখা হবে আবারও অন্য কোনো সময় অন্য কোনো দিন। আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের যে ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com এ আমাদেরকে ভিজিট করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে আবারও।